ময়মনসিংহ শহরের শেষ সীমানায় আলতাফ গোলন্দাজ রোডের পুরোনো একতলা বাড়ি। বাড়িটার উঠোনে যখন দুপুরের তপ্ত রোদ এসে পড়েছে, তখন চারপাশটা কেমন যেন থমথম করছিল। এই শহরের দুপুরের নিজস্ব একটা শব্দ আছে, ঝাঝা রোদের ঘুঘুর ডাক, কিংবা দূর থেকে ভেসে আসা রিকশার টুংটাং। সবাইকে স্বাগত জানাচ্ছি সামিনা টাইম স্টোরি অ্যালাইভস এর আজকের নতুন আয়োজনে। গল্প আমাদের কল্পনার জগতে নিয়ে যায়, আর তেমনই এক নতুন গল্পের খোঁজ নিয়ে আমি আজ আপনাদের সামনে শুরু করছি উপন্যাস ফিমেল ফ্ল্যাটের প্রথম পর্ব। আপনারা যারা নিয়মিত আমার লেখা গল্প পড়েন, আশা করি এই নতুন গল্পটি শুনেও আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। কিন্তু এই বাড়িটার ভেতরে আজ কোনো সুর নেই, আছে কেবল এক নিরেট পাথুরে নীরবতা। ভাবনা তার মলিন ট্রাঙ্কের ডালা বন্ধ করলো। ডালাটা বন্ধ করার সময় একটা চড়াং করে শব্দ হলো, যা এই নিস্তব্ধ ঘরে চাবুকের মতো শোনালো। ট্রাঙ্কের ভেতর তার যত সামান্যই জামা কাপড়, গুটি কয়েক সস্তা 3 পিস, আর একটা প্লাস্টিকের ফাইলের ভেতর সযত্নে রাখা 2014 সালের এসএসসির মার্কশিট এবং দীর্ঘ 9 বছরের এক অতল গহর পেরিয়ে পাওয়া 2023 সালের এইচএসসির সার্টিফিকেট। এই দুটো কাগজের মাঝখানে 9 বছরের আসলে কোনো সময় নয়, একটা জীবন্ত নরক, যে নরকের নাম অভাব। ঘর থেকে বের হতেই বারান্দার কোণে মায়ের মুখোমুখি হতে হলো তাকে। রাবেয়া বেগম খাটের এক কোণে পাথরের মূর্তির মতো বসেছিলেন। গত 2 দিন ধরে চুলে পাক ধরা শীর্ণ এই মানুষটার মুখে এক ফোঁটা জল তোলেননি। মাঝে মধ্যে মানুষের জেদ যখন সমস্ত মাতৃত্বকে গ্রাস করে নেয়, তখন মা আর মা থাকেন না, হয়ে ওঠেন এক চরম শত্রু। ভাবনা ট্রাঙ্কটা মেঝেতে নামিয়ে শান্ত গলায় সবার উদ্দেশ্যে বলল, আমি বের হচ্ছি। পাশে দাঁড়িয়ে থাকা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর মাকে এবার মুখে কিছু তুলতে বলিস। আমি বেরিয়ে যাচ্ছি, আর ফিরবো না। রাবেয়া বেগম তাকালেন না, তার দৃষ্টি দেওয়ালের দিকে স্থির। সেখান থেকে বরফ শীতল কণ্ঠস্বর ভেসে এলো, বাড়ির চৌকাঠ পার করে চলে যা, আর কখনো যেন এমুখো হতে না দেখি। ওই মেয়ে আমার পেটের কলঙ্ক। যে মেয়ের জন্ম থেকে একের পর এক অশান্তি ডেকে নিয়ে এসেছে, তাকে আমি আমার সামনে দেখতে চাই না। ওই পোড়া মুখের জন্য আমার স্বামী আজ পাগল। অলোকে জন্মের জন্যই আমার সংসারটা ডুবেছে। দূর হ হারামজাদি। মায়ের বিড়বিড়িয়ে বলা এই কথাগুলো ভাবনার বুকে আর নতুন কোনো ক্ষত তৈরি করে না। 2010 সালে যখন তার দাদি মারা যায়, সেদিন থেকে ভাবনা থাকতে শুরু করে তার মা বাবার সাথে। কিন্তু নিজের বাড়িতে ভালোবাসার ছিটে ফোটা অবশিষ্ট ছিল না তার জন্য। প্রতিদিন অভাব, পাড়া প্রতিবেশী কুৎসিত কৌতূহল, আর মায়ের অনবরত গালমন্দ শুনতে শুনতেই ভাবনার কৈশোর আর প্রথম যৌবন ধুলোয় মিশে গেছে। মা ভাবতেন ভাবনা অপয়া। স্বামীর মানসিক সমস্যা হওয়ার জন্য ভাবনাকেই পরোক্ষভাবে দায়ী করতেন তিনি। অভাবের কারণে লেখাপড়া বন্ধ হয় তার। দীর্ঘ 9 বছর পর যখন সমবয়সী মেয়েরা কেউ সংসার হয়েছে, কেউ ইউনিভার্সিটি পড়া শেষ করেছে, তখন ভাবনা নিজের টিউশনি করে টাকা জমিয়ে আবার বই হাতে তুলে নিয়েছিল। 2023 এইচএসসির রেজাল্টটা যেদিন বের হলো, সেদিনও মা খুশি হননি, বরং বলেছিলেন, এই বুড়ি বয়সে পাশ করে কোন লাট সাহেব হবি। ভাবনা আর একটা কথাও বলেনি সেই দিন। সে জানে ভালোবাসাহীন এই মানুষটা জেদের কাছে সমস্ত যুক্তি অর্থহীন। মায়ের করা নির্যাতন সে তার জীবনের সাথে মেলাতে পারে না। ভালোবাসা ছাড়াই অবহেলায় সে একটা সংসারে শুধু বেড়ে উঠেছে। এই কষ্টে তার চোখে জল আসে না। সমরেশের উপন্যাসের নায়িকারা যেমন চরম বিপদেও চোখের জল লুকিয়ে বুক টান করে দাঁড়াতে জানে, ভাবনার অবয়বেও ঠিক সেই কাঠিন্য ফুটে ওঠে মাঝে মধ্যে। আগে পাছে তার আপন বলতে কেউ নেই, হাত ধরার মতো কোনো পুরুষও নেই, ভরসা দেওয়ার মতো কোনো আত্মীয়ও নেই। আছে কেবল নিজের ভেতর এক তীব্র জ্বলন্ত জেদ। নিজের জীবনটাকে সে নিজেই সাজাবে। ময়মনসিংহের এই শহর তাকে দেয়নি কিছু,
তাই সে আজ ঢাকার পথে জীবনের সাথে যুদ্ধ করে কেড়ে নিয়ে আসবে নিজের ভাগ্য। যখন সে সদর দরজা দিয়ে রাস্তায় বের হয়ে এলো, তখন দুপুরের রোদটা তার চোখে এসে বিঁধল। ব্রহ্মপুত্রের বাতাস মফস্বলে চেনা গন্ধটা তার নাকে এনে দিল। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে সে রিক্সা ডাকলো। মামা, ব্রিজ মোড় যাবা? ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাসটা যখন মহাখালী টার্মিনালে এসে থামলো, তখন ঘড়িতে বিকেল 5:30। বাসের দরজা দিয়ে নামতেই ঢাকা শহরে চেনা কোলাহল, ধুলোবালি আর যান্ত্রিক গর্জন যেন ভাবনাকে স্বাগত জানালো। এই শহর কাউকে করুণা করে না। এখানে ঠিক টিকে থাকতে হলে প্রতিদিন যুদ্ধ করতে হয়। ভাবনা ভিড় ঠেলে ফুটপাতে এসে দাঁড়ালো। চারপাশে অচেনা মানুষের স্রোত, বড় বড় বিলবোর্ড আর অন্তহীন গাড়ির হর্ন তাকে কিছুটা বিভ্রান্ত করলেও তার পায়ের তলার মাটি শক্ত রইল। কাউরান বাজারে একটা বড় সফটওয়্যার কোম্পানিতে রিসেপশনিস্ট হিসেবে একটা জবের ইন্টারভিউ আছে। বেতন খুবই সামান্য, মাত্র 14,000 টাকা। এই 2026 সালে ঢাকায় 14,000 টাকায় ভালো করে খাওয়াও কঠিন, সেখানে থাকা খাওয়া পড়াশোনা চালানো তো প্রায় অসম্ভব বিলাসিতা। কিন্তু তার অন্য কোনো উপায় ছিল না। এই সামান্য চাকরির ইন্টারভিউ তার অন্ধকারের একমাত্র আলো। এখানে জব শুরু করতে পারলে তখন তাকে কোনো একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলর কোর্সে ভর্তি হতে আর টাকার চিন্তা করতে হবে না। তবে তার আগে দরকার মাথা গোজার একটা ঠাঁই। অনলাইনে ঠিক করা একটা মেয়েদের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে একটা বহুতল ভবনের 3তলা সেই ফ্ল্যাট। ভাড়া করে যখন সে মোহাম্মদপুরের সেই গলির ভেতরে এসে পৌঁছালো, তখন সন্ধ্যা নেমে গেছে। ঢাকা শহরের সন্ধ্যা মফস্বলের মতো শান্ত নয়। এখানে নিয়ন আলোর নিচে লুকিয়ে থাকে হাজারো মানুষের ক্লান্তি আর রহস্য। বিল্ডিংটা 3তলায় উঠে কলিং বেল চাপতেই দরজাটা খুলে গেল। দরজার ওপাশে যে মেয়েটি দাঁড়িয়ে ছিল তাকে দেখে ভাবনা কিছুটা থমকে গেল। মেয়েটার পরনে দামি কালো ক্রপ টপ আর জিন্স, চোখে অতিরিক্ত মেকআপ আর ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি। ঘরের ভিতর থেকে তীব্র শব্দের ইংরেজি গান ভেসে আসছে। মেয়েটি ভাবনাকে আপদমস্তক দেখে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, নিউ মেম্বার, ময়মনসিংহ থেকে এসেছো? ভাবনা সুটকেসটা হাতল শক্ত করে ধরে বলল, হ্যাঁ, আমার নাম ভাবনা। মেয়েটি ভেতরে যাওয়ার পথ করে দিয়ে বলল, আমি তিশা, ভেতরে এসো। তবে মনে রেখো, এটা মফস্বল না, এটা ফিমেল ফ্ল্যাট। এখানে টিকে থাকতে হলে চামড়াটা একটু মোটা করতে হয়। বাসায় পা দিতে না দিতে তিশার এই বাণী আগামাথা বুঝলো না ভাবনা। ভাবনা ফ্ল্যাটের ড্রয়িং রুমে পা রেখে আশেপাশের পরিবেশ দেখে তার মনে হলো কেউ এখানে এসেছে পড়াশোনার নামে আলো খুঁজতে, কেউ এসেছে অন্ধকার জগতের মন, আবার কেউ এসেছে ভাবনার মতোই স্রেফ বেঁচে থাকার তাগিদে। মায়ের সেই অনাহারী মুখ আর মফস্বলের নির্বাসন পেছনে ফেলে তার জীবনের এই এক নতুন ঝড়ো অধ্যায় এই মুহূর্ত থেকেই শুরু। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী পর্বগুলো মিস না হয়।